নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো। স্টোরি ইনের আরও এক নতুন এপিসোডে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার আমি আসি আপনাদের মাঝে আমার গল্প শোনাতে। আমার গল্প শোনার পর আপনার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ শনিবার শুরু করছি ভয়ঙ্কর এক ভূতের গল্প, লাশ কাটা ঘর। গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ, অন্যান্য চরিত্রে তিতলি ও পপি। কলকাতার একটি পুরানো হাসপাতালের ঘটনা। হাসপাতালে যে লাশ কাটা ঘরটি আছে সেই ঘর সম্পর্কে অনেক দিন ধরে অনেক অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। অনেকেই বলা বলি করে ওই ঘরে নাকি ভূত প্রেতদের আনাগোনা রয়েছে। এমনকি দিনের বেলায়ও প্রচণ্ড গরমেও ওই ঘরের সামনে গেলে একটা ঠান্ডা অনুভব করা যায়। সেদিন রাত 11টা বাজে ডক্টর মুখার্জি লাশ কাটা ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই একটা শীতল বাতাস তাকে ছুঁয়ে চলে গেল। দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তিনি এই সকল ঘটনায় অভ্যস্ত, কিন্তু আজকের রাতটা একটু অন্যরকম ছিল। তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। লাশ কাটা ঘরের বাইরে রুমি অপেক্ষা করছিল। সে ভীষণ ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। রুমি এই হসপিটালের নার্স, সদ্য সে ডিউটি জয়েন করেছে, তাই লাশ কাটা ঘর দেখলেই তার ভয় ভয় করত। সে যখন এই ঘরের দিকে আসছিল তার মনে হচ্ছিল কে যেন তাকে অনুসরণ করছে। রুমি ভয়ে ভয়ে পেছনে তাকালো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। তার বুক এক অজানা ভয়ে কেঁপে উঠল। এর মধ্যে রুমি দেখল এক সুদর্শন যুবক এই লাশ কাটা ঘরের দিকে আসছে। তার হাতে একটি ক্যামেরা আর নোটবুক। যুবক লাশ কাটা ঘরের সামনে আসতেই রুমি তাকে জিজ্ঞাসা করল, কে আপনি? যুবক বলল, আমি একজন সাংবাদিক। এই হসপিটালের লাশ কাটা ঘরের ভৌতিক ঘটনার সত্যতা যাচাই করতে এসেছি। যাই হোক, আমার নাম সুজয় রায়। আর আপনি? তখন রুমা বলল, আমার নাম রুমি। আমি এখানকার একজন নার্স। আমি কয়েকদিন হলো এখানে এসেছি। আপনি যদি এখানে থাকতেন তাহলে খুব ভালো হতো। আমার খুব ভয় করছে এখানে একা একা থাকতে। এবার সুজয় বলল, আমি এখানেই এসেছি, আপনি শুধু শুধু ভয় পাবেন না, আমি আপনার পাশেই আছি। অন্যদিকে রাতের হাসপাতালের নিরাপত্তা কর্মী পাহারায় ছিল। হঠাৎ তিনি দেখলেন একটি ছায়ামূর্তি লাশ কাটা ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি তখন ওই ছায়ামূর্তিকে অনুসরণ করলেন। লাশ কাটা ঘরের ভিতরে ডক্টর মুখার্জি একটি লাশের পোস্টমর্টেম করছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন কেউ যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। তিনি দ্রুত পিছনে ফিরে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। শুধু অদ্ভুত একটা ঠান্ডা ভাব তিনি অনুভব করলেন। রুমি এবং সুজয় লাশ কাটা ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল। রুমি বলল, সুজয় বাবু, আপনার কি ভয় করছে না? আমার তো ভীষণ ভয় করছে। অনেকে বলে এখানে ভূত আছে। সুজয় হেসে বলল, আমি ভূত প্রেত বিশ্বাস করি না, আমি শুধু
সত্যটা কি জানতে এখানে এসেছি। তারা দুইজন লাশ কাটা ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই ঘরের মধ্য থেকে একটি করুণ কান্নার আওয়াজ তারা শুনতে পেল। এবং রুমি ও সুজয় আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করল। ডক্টর মুখার্জি সাহস করে আওয়াজের উৎস খুঁজতে বের হলেন। নিরাপত্তা কর্মীকে ডাক্তারবাবু ডেকে নিলেন। তারা দুজনে কান্নার উৎস খোঁজার চেষ্টা করতে লাগলেন। সামনে তারা যা দেখল তা দেখে প্রচণ্ড ভয়ে চমকে উঠল। তারা দেখল একটি ছায়া মূর্তি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। ছায়া মূর্তিটি ডক্টর মুখার্জির একদম সামনে চলে এসেছে। অন্যদিকে রুমি ও সুজয় আস্তে আস্তে ডাক্তারবাবুর পেছনে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ ছায়ামূর্তিটা স্পষ্ট হয়ে উঠল। সকলে দেখল সামনের আত্মাটি রিনা নামের একটি মেয়ের, যে কিনা এই হসপিটালেই ভর্তি হয়েছিল। ডক্টর মুখার্জি তাকে দেখেই চিনতে পারলেন। ডাক্তারবাবু বললেন, রিনা, আপনি এখানে কিভাবে? রিনার আত্মা জল ভরা চোখ নিয়ে করুণ স্বরে বলল, আমাকে সাহায্য করুন। এই হাসপাতালের কিছু লোকের গাফিলতির জন্য আমার অকারণে মৃত্যু হয়েছে। আপনারা তাকে খুঁজে শাস্তির ব্যবস্থা করুন, না হলে আমার আত্মার মুক্তি হবে না। এই কথা বলে ছায়ামূর্তিটি আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। সুজয় সবকিছু ক্যামেরায় রেকর্ড করছিল। রুমি ভয়ে ঠকঠক করে কাঁপছিল। হাসপাতালের সুপারকে খবর দিলে তিনি এলেন এবং তারা সকলে প্রতিজ্ঞা করলেন তারা প্রকৃত অপরাধীকে খুঁজে বার করবে। কয়েকদিনের মধ্যে তদন্ত শুরু হলো। তদন্তে উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। রিনা অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিল। রাস্তার পথযাত্রীরা তাকে ভর্তি করে এই হাসপাতালে। চিকিৎসার দায়িত্ব পড়ে ডক্টর মুখার্জির উপর। তখন তিনি ডিউটিতে ছিলেন। রিনাকে তিনি ভালো করে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে বেডে দিলেন। তখন রিনা অজ্ঞান অবস্থায়, প্রচুর রক্তক্ষরণে তিনি জ্ঞান হারিয়েছেন। যাই হোক, রোগীকে রক্ত, স্যালাইন এবং অক্সিজেন দিয়ে ডক্টর মুখার্জি ফিরে গেলেন তার কোয়ার্টারে। রাতে ডিউটিতে যে ডাক্তারবাবু, নার্স ও আয়া ছিলেন, তারা রোগী রিনার দিকে তেমন খেয়াল করলেন না। রাত যখন 12টা বাজে, ডাক্তার ও নার্স তখন লুডো খেলায় ব্যস্ত। আয়া পাশে বসে ঝিমোচ্ছেন। রোগীর রক্ত ও স্যালাইন শেষ হয়ে গেছে সেদিকে কারো খেয়াল নেই। শরীরের এক অস্বস্তিতে রিনার জ্ঞান ফেরে। সে আবছা চোখে দেখতে পায় তার শরীরে দেওয়া রক্ত, স্যালাইন শেষ। তার হার্টবিট বেড়ে যায়। সে অনেক চেষ্টা করে কাউকে ডাকতে, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। তার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সে টলে পড়ে মৃত্যুর কোলে। তদন্তে আরও উঠে আসে, রাত প্রায় যখন 2টো বাজে, তখন ডাক্তারবাবুর খেয়াল হয়, তাই তো, রোগীর রক্ত, স্যালাইন চেক করতে হবে। তিনি যখন এলেন তখন সব শেষ। ডাক্তারবাবু কিছু সময় ভাবলেন, তারপর নার্স ও আয়াকে নির্দেশ দিলেন 1 বোতল রক্ত ও স্যালাইন আনবার জন্য। নার্স এনে দিলেন। ডাক্তারবাবু আয়াকে বললেন, যাও, এর থেকে অর্ধেক বাথরুমে ফেলে দিয়ে এসো। আয়া তাই করলেন। তারপর সেই ডাক্তার ও নার্স দুজনে অর্ধেক স্যালাইন ও রক্ত ঝুলিয়ে দিলেন রিনার বেডের উপর। পরদিন যখন ডক্টর মুখার্জি এলেন রোগীকে দেখতে, তিনি দেখলেন সব শেষ। ডিউটিতে থাকা ডাক্তারকে বললেন, কি হয়েছিল?
ডাক্তার ও নার্স একগুচ্ছ মিথ্যা কথা বলে রিনার মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দিলেন। বিবেকের দংশনে ক্ষতবিক্ষত হয়ে আয়ামাসি এসব কথা তদন্তকারী অফিসারদের কাছে স্বীকার করেন। মামলা আদালতে পৌঁছায়। মামলায় ডাক্তার ও নার্সকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং আয়া যেহেতু রাজসাক্ষী হয়েছে তাই তার সাজা কমিয়ে 6 মাস কারাবাস দেওয়া হয়। অবশেষে রিনার আত্মার শান্তি হয়। মুক্তি পেয়ে সে পরলোকের পথে গমন করে। এরপর থেকে ওই হাসপাতালে লাশ কাটা ঘরে আর কোনো অলৌকিক ভুতুড়ে ঘটনা ঘটতে শোনা যায়নি।